রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত ওসি সহ ৭ পুলিশ সদস্য। ছিনিয়ে নেওয়া হয় গ্রেফতারকৃত যুবদল নেতাকে। ফতুল্লায় গোয়েন্দা দলের ৩ সদস্যকে কুপিয়ে জখম। হামে প্রতিদিনই যুক্ত হচ্ছে সন্তানহারা মায়ের আহাজারি। আজও মারা গেছে ৬ শিশু। অন্তর্বর্তী আমলে কেন টিকা দেয়া হয়নি খতিয়ে দেখবে সরকার। হাওরে অপরিকল্পিত বাঁধের কারণেই ডুবেছে পাকা ধান, অভিযোগ চাষিদের। 500 টাকা কামলা রোজ আছে নি, 1200-1300 রুইতরভাবে তোমার আর ধান ফুকাইতে পারছে না, সবটা ঠিকই মাঝে গেরা উঠে গেছে। মেশিন তুলতে পারে না, পানির মাঝে কি করা যায়? ওখন আমরা উপায়টা কইরা দেন। ক্ষতিগ্রস্ত এলাকার পথে 2 মন্ত্রী। এককালীন 7,500 টাকা সহায়তা পাচ্ছে কৃষক। ফেনী পৌরসভায় উন্নয়ন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগ। থমকে আছে ড্রেন সহ একাধিক নির্মাণ কাজ। এবারও বন্যায় ভোগান্তির শঙ্কা। চাঁদা দাবি করার কারণে কাজটা অনেক প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দলের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলেছি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়েছে। উন্নত সড়কের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের চানপাড়া গ্রামে। সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ চরমে। দুরবস্থার কারণে গ্রামবাসীর সাথে আত্মীয়তাও করতে চায় না অনেক পরিবার। স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এনদের হাঁটা চলা করতে পারি না। কোনো মেয়ে দেখ পারে হেবার না, কত বাংলাদেশের মেয়ে নিম না, গাড়ি যায় না উপাইলে। ভোট দিতেছি, এখন ভোট দিয়ে পরে আর কোনো মূল্যায়ন হয় না। সাতক্ষীরায় শুরু হলো আমপাড়া কার্যক্রম। প্রথম ধাপে বাজারজাত হচ্ছে গোপালভোগ, গোবিন্দভোগ। ফরমালিন দেওয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। অসাধু ব্যবসায়ীরা আছে, আমরা কিন্তু বিভিন্ন উপজেলাতে ইতিমধ্যে প্রায় 30 মেট্রিক টন আম কিন্তু আমরা ধ্বংস করেছি। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন ওসি সহ 7 পুলিশ সদস্য। অস্ত্র মামলায় গ্রেফতার যুবদল নেতাকে ছিনিয়েও নেয় তার সমর্থকরা। অন্যদিকে ফতুল্লায় র্যাবের গোয়েন্দা দলের 3 সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। গুরুতর আহত একজনকে ঢাকায় নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র মামলার আসামি যুবদল নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপরই চড়াও হয় তার সমর্থকরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসামিকে ছিনিয়েও নেয় তারা। পুলিশ জানায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে ধরতে গতরাত 3:30টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শামীমকে। এই খবর ছড়িয়ে পড়লে জড়ো হয় তার সমর্থকরা। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয় তারা। আহত হন ওসি সহ 7 পুলিশ সদস্য। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। যখন তাকে গ্রেপ্তার করতে যায়, যেহেতু সে মাদক ব্যবসায়ী, সে স্থানীয় আরও কিছু মাদক ব্যবসায়ী এবং স্থানীয় কিছু জনগণ নিয়ে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা আমাদের রূপগঞ্জ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে অভিযান চালায়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে 15 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করে মামলা হয়েছে। আমরা পরবর্তীতে একটা ব্যাপক অভিযান পরিচালনা করেছি এবং আমাদের অভিযান এখনও চলমান আছে। পুলিশের কাজের বিঘ্ন ঘটায় এরকম প্রায় 12 থেকে 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এদিকে ফতুল্লার মাসদাইরের লিচুবাগ এলাকায় র্যাবের 3 সদস্যকে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। কর্মকর্তারা জানান, মাদক স্পটের তথ্য সংগ্রহ করে ফেরার পথে সাদা পোশাকে থাকা র্যাবের গোয়েন্দা দলের উপর অতর্কিত হামলা চালায় মাদক কারবারিরা। কুপিয়ে আহত করে 3 জনকে। হাসপাতালে নেয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। একজনের হাতের টেন্ডন কেটে গেছে, ওইটা রিপেয়ার করার জন্য আমরা ডিএমসিতে পাঠাচ্ছি। আর বাকি যেগুলো আসছে আমি
সার্জারি কনসালটেন্ট আমরা সবাই দেখেছি, এগুলোর চিকিৎসা আমাদের এখানে সম্ভব। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ। দেশে হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। প্রতিদিনই হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হচ্ছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় মেঝে ও বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে 6 শিশুর প্রাণ গেছে। 259 জনের নতুন করে শনাক্ত হয়েছে। সন্তানহারা মায়ের আর্তনাদ, ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে এনেছিলেন হাসপাতালে। আশা ছিল আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবে সোনামণি, কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে ওপরে পাড়ি জমেছে সন্তান। ময়মনসিংহ মেডিকেলের এই অভাগী মায়ের মতো প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে বহু মায়ের বুক খালি হচ্ছে। কোনোভাবেই সারা দেশে হাম এবং উপসর্গে মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ গেছে 6 শিশুর। আজকে 2 দিন ধরে হসপিটালে এসে চেম্বারে ওষুধ খাওয়াইছি, কামাই নেই। আমরা কালকে এসেছি, দুপুর বেলায় এসেছি, কালকে কয় না আজকে কইতেছে হাম হয়েছে। 5 দিনের দিনে একটু গেছি বাড়িতে, ভালো হয়েছে, মানে আবার এটা আর কালকে দিয়ে আসছি। যাদেরকে টিকা দেওয়া হচ্ছে তারা যেন মিজেলস আক্রান্ত না হয়, কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে তো আসলে টিকা তাদেরকে কোনো প্রিভেনশন দিচ্ছে না। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে বেশিরভাগ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। রংপুর মেডিকেলে মিসেলস ওয়ার্ডে ভর্তি রয়েছে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ রোগী। বাধ্য হয়ে এক শয্যাতেই রাখা হচ্ছে একাধিক শিশু। ভোগান্তি আরও বাড়িয়েছে হাসপাতালে নেবুলাইজার এবং আইসিইউ সংকট। 1 সপ্তাহ আগে ভর্তি ছিলাম, জ্বর ছিল, তারপর রিলিজ করে দিয়েছে, বাসায় গেছি, যাই 14 দিন পর আবার জ্বর আসছে, আবার এখানে নিয়ে আসি টেস্ট করাইলাম, করে ধরা পড়লো নিউমোনিয়ার হাম। অ্যালার্জি বেড়েছিল, পরে ডাক্তার কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে যে এটা হচ্ছে হামের লক্ষণ। পরে এই রংপুর পাঠিয়ে দিচ্ছে, পরে এখানে ভর্তি হয়েছি আজকে 6 দিন হলে, এখন বাচ্চা সুস্থ। হামের প্রকোপ শুরুর 51 দিনে দেশে প্রাণহানির সংখ্যা ছুঁয়েছে 317। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের সময় কেন হামের টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেছেন, এর মধ্যেই 1,61,00,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিশেষ ক্যাম্পেইনের বাকি টিকাও দেওয়া হবে। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না বলেই মনে করেন প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে। ফুটপাত চলাচলের জন্য উন্মুক্ত করতে সিটি কর্পোরেশনগুলোও ব্যবস্থা নিয়েছে। আর বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। জানান, চট্টগ্রাম বন্দরে 30 এপ্রিল 5,509টি কন্টেইনার হ্যান্ডেল হয়েছে, যা এ যাবৎকালে সর্বোচ্চ। আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। ম্যাসিভ স্কেলে, খুব সিরিয়াসলি, অনেক বেশি এক্সটেন্সিভলি আমরা টিকা দেওয়া চালিয়ে গেছি। নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সদর হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকলেও শয্যা বা সেবার মান কিছুই বাড়ছে না। 100 শয্যার এই হাসপাতালে ঠাঁই না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। অথচ প্রায় 2 বছর আগে নির্মাণ শেষ হওয়া আধুনিক 9তলা ভবনটি এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ভবনটি চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। শয্যা সংকট, তাই অনেক রোগীকে মেঝেতে শুয়েই নিতে হচ্ছে চিকিৎসা। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পঞ্চগড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। জেলার 5টি উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগী ছুটে আসছেন সদর হাসপাতালে। হাসপাতালটিতে শয্যা মাত্র 100টি, অথচ বর্তমানে ভর্তি 300রও বেশি রোগী। বাধ্য হয়ে বারান্দা কিংবা অপরিচ্ছন্ন মেঝেতে বিছানা পেতেছেন রোগী ও স্বজনরা। বাচ্চা মাদ্রাসা থাকে, ওখানে ঠান্ডা লাগার কারণে বুকে সর্দি, কফ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, এই জন্য হসপিটালে নিয়ে আসছি। ঠিকমতো ওষুধও পাচ্ছি না, এক বেটে 2টা করে রুগী দিচ্ছে। আমার আম্মা ক্যান্সারের রুগী, এখানে হচ্ছে না, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তারও সেরকম আসে না, এবং যত্নর মতো নাই, পরিস্থিতি নেই।
সেবার মান বাড়াতে 2017 সালে 250 শয্যার হাসপাতাল উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যার অংশ হিসেবে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন 9তলা ভবন। 2024 সালের জুনের মধ্যে আইসিইউ সহ সব আধুনিক সুযোগ সুবিধা প্রস্তুত করা হলেও ভবনটি এখনও তালাবদ্ধ। যে পরিমাণ আমাদের রোগী হয় এই পরিমাণ সিট নাই। যদি আপনার রোগীগুলো ওইখানে যাইতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। পাশে বড় একটা বিল্ডিং, এত বড় একটা বিল্ডিং থাকার পরে ওইখানে ডাক্তারের সংখ্যা কম এবং জায়গার সংখ্যা একটু বেশি, একটা বেডে 2টা করে বাচ্চা দেয়। শুধু শয্যা নয়, চিকিৎসক সংকটও এখানে চরমে। 63 জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র 15 জন। এর মধ্যে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 2 রকম তাপমাত্রার প্রভাবে বিভিন্ন রোগ নিয়ে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে। রোগ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং ব্রঙ্কিওলাইটিস, বিশেষ করে রোটা ভাইরাস ইনফেক্টেড ডায়রিয়া, নিউমোনিয়া এইসবের সংক্রমণ বেড়ে গেছে। তো এই বাড়তি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা রোগীকে যাতে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনটি চালুর প্রক্রিয়া চলছে, তবে কোনো নির্ধারিত সময় বলতে পারেনি সিভিল সার্জন। এখানে আমাদের একটু ডাক্তার স্বল্পতা আছে, আমরা চিকিৎসক পেয়ে গেলেই আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিবন্ধী মহোদয় এবং আমাদের যে এই আসনের যে মাননীয় সংসদ সদস্য ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এবং খুব অচিরেই হয়তো আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। হাওড়ে কৃষকের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারের মানবিক সহায়তা। যদিও 3 মাসের পরিবর্তে আগামী বোরো মৌসুম পর্যন্ত সহযোগিতা চান কৃষকরা। বিবেচনার আশ্বাস দিয়ে হাওড়ের উন্নয়নে স্লুইস গেট, টাওয়ার নির্মাণ সহ সরকারের পরিকল্পনা জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। হাওড়ে ফসলহানি হলেও দেশে খাদ্য সংকট হওয়ার সম্ভাবনা নেই বলে জানান কৃষিমন্ত্রী। সহকর্মী আরিফিন শাকিলের প্রতিবেদন, ছবি তুলেছেন আরেক সহকর্মী সাজ্জাদ হোসেন। প্রকৃতির নিষ্ঠুর খেলায় নিমিষে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের হাজারো কৃষাণীর মুখের হাসি। কদিন বাদেই যে জমির সোনালী ধান ঘরে তোলার কথা, উজানের ঢল আর অতিবৃষ্টিতে সেখানে নেমে আসে দুর্যোগ। বৃষ্টি কমলেও আতপাকা ফসল রক্ষায় কৃষকের শেষ আশা দুঃস্বপ্নে পরিণত হয় জলাবদ্ধতার কাছে। সুনামগঞ্জ জেলায় এবছর 23,000 হেক্টর বোরো আবাদ হলেও তার মধ্যে ক্ষতি হয়েছে প্রায় 14,000, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সার্বিক পরিস্থিতি দেখতে দুর্গত এলাকা পরিদর্শনে আসেন ত্রাণমন্ত্রী ও কৃষিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। হাওড়ের বুকে কৃষকের এই দীর্ঘশ্বাস নতুন নয়। মাত্র 10 থেকে 15 মিনিটের অতিবৃষ্টিতেই তলিয়ে যায় কৃষকের সোনার ফসল। এর আগে বহুবার এই কৃষকদের উন্নয়নে হাওরের বাঁধ রক্ষায় কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই কৃষকরা চান এবার টেকসই সমাধান। দুই মন্ত্রীও আশ্বস্ত করলেন বিএনপি সরকার শুধু উদ্যোগে নেবে না, তার কার্যকর সমাধানও করবে। একটা সমন্বিত কর্মসূচিটা খুবই জরুরি হাওড় অঞ্চলের জন্য। সেটা আমরা এসেছি, আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে একটা সমন্বিত কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরবো। প্রোডাক্টিভিটি গতবার থেকে অন্য যে কোনো বছর থেকে অনেক ভালো হয়েছে আমাদের। এটা দুঃখ প্রকাশ করছি, হাওড় অঞ্চলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাট আধার যে জোন আছে অসম্ভব ভালো প্রোডাকশন হয়েছে। ইনশাআল্লাহ খাদ্য নিয়ে আমরা কোনো ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে আপত্তি থাকায় প্রাথমিকভাবে বিশমপুরের 500 পরিবারের মাঝে 20 কেজি চাল ও নগদ অর্থসহ সরকারের মানবিক সহায়তা তুলে দেন মন্ত্রীরা। আমরা এই বছর থেকে চেষ্টা করছি আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশে যত শ্যালো টিউবওয়েল আছে, যত ডিপ টিউবওয়েল আছে, সমস্ত টিউবওয়েলকে ডিজেল থেকে বের করে আমরা সোলার সিস্টেমে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখবো। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা হয়তো আলোচনা করে ঠিক করব। এর আগে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন সরকারের এই প্রতিনিধি দল। সভায় কৃষি অফিসার জানান পানির নিচে এখন আর 31% ধান, যা নিয়ে আপত্তি তোলেন স্থানীয়রা। এছাড়া সমালোচনা হয় জেলা প্রশাসনের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েও।
ফতুপুর ইউনিয়নের এই খোলাসানপুরের মাঝে আমরা সুইচ গেটটি আমরা 1 নম্বর দাবি এটা এই বছর হইতো আমরা আবেদন ধান তোমার 10-15 কেয়ার করছিলাম 7 কেয়ার কাটছি বাকিটি তোলাইছে 6 কানি করছিলাম 2 কানি কাটাইছি বাকিগুলো নষ্ট হয়ে গেছে। পরে দুই মন্ত্রী সুবিধাভোগীদের বাদ দিয়ে প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, সুনামগঞ্জ। একদিকে হাওরে তলিয়ে আছে ফসলি জমি, অন্যদিকে শ্রমিক সংকটে পাকা ধান কাটা যাচ্ছে না। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হচ্ছে সেগুলো আবার রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় আছেন চাষিরা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকদের দুর্দশার বিস্তারিত জানব সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। হাওরের জেলা সুনামগঞ্জের 3 লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সকল আচার অনুষ্ঠান। প্রায় 150 কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। স্বপ্ন সব ভাঙিয়া গেছে, বিয়া সাথে করতে আছি, কত আনন্দ আছি, ফুর্তি ফাটা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, ভাই ঈদের তো আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, শান্তি বাসে সামান্য ধান কাটাইছিলাম যেখানে 700 টাকা কামলা রোজ আছে, 1200-1300 কইরা সামান্য যাই কাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সব তার ঠিকই মাঝে গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাই আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালী ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দ সহ সবকিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মাল পাইছি না। মেশিন আনছি, মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? ওখন আমরা উপায়টা কইরা দেন। 6000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে ধানের যে অবস্থা, লম্বা লম্বা গেরাইয়া, ই ধান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায় তাহলে ই ধানে আর কোনো কাজ হবে না। তুই বারে উকানি যায় না, বেসবারে উকানি যায়, নষ্ট হইয়া করে ঘুমাই যায়, গেরাইয়া যায়। খেলে তো পাওয়ারটা বানিয়ে নিছে কি বলে আমরা ঈদ করতাম কিভাবে ঠেকাও, তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম, ঈদের খুশিও নাই, কুতো নাই, আমরা বলে ফিরেও পারতাম কিলে, বাচ্চা চেয়েও পারতাম কিলে, আমরা ও চিন্তা করছি। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে, সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক, তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ফেনীতে চাঁদার জন্য থমকে আছে পৌরসভার গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। এতে করে অনিশ্চয়তায় পড়েছে হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা, যে কাজে অর্থায়ন করছে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার। সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে গত 29 জানুয়ারির পর আবারও 30 এপ্রিল পুলিশ পাহারায় দ্বিতীয়বারের মতো কাজের উদ্বোধন করা হয়। কাজটি বাস্তবায়ন না হলে এবারও বন্যার মুখে পড়তে হবে বলছে স্থানীয়রা। এই চিত্র দুটি 2024-25 সালের। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যার কথা বাদ দিলেও প্রতি বছর বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয় ফেনী শহরের, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি শহর উন্নয়ন প্রকল্প। তাই এবারও বন্যার কবলে পড়ার শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। বড় যে ড্রেনগুলো আছে ওগুলোর টেন্ডার হয়েছিল, কাজটা চালু করছিল,
কাজটা চালু করার পর আবার এটা বন্ধ হয়ে গেছে। যতটুকু আমরা জানি যে চাঁদাবাজির কারণে নাকি কাজটা বন্ধ হয়ে গেছে। চাঁদা দাবির করার কারণে কাজটা অনেকদিন প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বন্যা থেকে রক্ষা পেতে ফেনী শহরের টাং রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত পাইলট প্রকল্প নেয় সরকার। 28 কোটি টাকা ব্যয়ে ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ পায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদ। গত 27 অক্টোবর প্রকল্পের কার্যাদেশ স্বাক্ষরের দিন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কামরুল ইসলাম মাসুদ উনি টেন্ডার প্রক্রিয়া সম্পাদনকালে, চুক্তি সম্পাদনকালে অফিসে এসে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। কেন উনি আক্রমণ করছে এটা আমার জানা ছিল না, এটা আমার বোধগম্য নয়। এই কাজটি এর আগে 29 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল, এটি আবারও উদ্বোধন হয়েছে, কিন্তু কেন? এর পিছনে কি কারণ রয়েছে? এখানকার পৌর কর্তৃপক্ষ, বাসিন্দা এবং ঠিকাদাররা কি বলছেন, আমরা তাদের কাছে যাব। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলে বাধা ও হামলার মুখে পড়তে হচ্ছে তাদের। কিন্তু এসব ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তা। পলিটিক্যাল বলুন, লোকাল বলুন, এইসব প্রবলেমগুলো দেখে। এই প্রবলেমগুলো শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেই সিপিডি টিমটা হ্যান্ডেল করছে। আমরা কয়েকবার কাজ শুরু করতে চেষ্টা করছিলাম, বাট বিভিন্ন সমস্যার কারণে আমরা কাজটা আবার বন্ধ করে দিতে হয়েছে। কাজ চালিয়ে নিতে চাঁদা দাবি করা পক্ষের সাথে বসে সমঝোতা করেছেন পৌর প্রশাসক। তবে সেসব ব্যক্তি বা দলের নাম না বলে কৌশলে উত্তর দেন তিনি। আর পুলিশ বলছে কেউ যেন কাজে বাধা দিতে না পারে, সেজন্য থাকবে নজরদারি। এখানকার যারা রাজনৈতিক দল আছে, শুধু বিএনপি নয়, বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলেছি, যাতে করে কোনো পক্ষ থেকে সকলের সহযোগিতা যেন পাওয়া যায়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়েছে। মৌখিকভাবে এরকম একটা এসেছে যে এখানে ওনারা কাজটি কন্টিনিউ করতে পারছেন না, এই জন্যই আসলে আমাদের এখানে আসা। কাজটা যাতে স্মুথলি হয়, যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি হলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, এর জন্যই তদারকি করতে আসা। এদিকে ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, যারা হামলা ভাঙচুর করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে তারা ফৌজদারি অপরাধী। আমি বলবো এটা ফৌজদারি দণ্ডবিধি। কেউ যদি কাজে বাধা দিয়ে থাকে, আমি ওনাদেরকে অনুরোধ করবো এদের নামে মামলা দেওয়ার জন্য। তদন্তপূর্বক এখানে যদি আমাদের দলের কেউ তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। পিডিএলকে কার্যাদেশ দেওয়া প্রকল্পটি বৃহৎ পরিকল্পনার অন্যতম পাইলট প্রকল্প, যার সফল বাস্তবায়নের উপর নির্ভর করছে আগামী 6 বছর ফেনী পৌরসভার উন্নয়ন পরিকল্পনা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। স্বাধীনতার 55 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চানপাড়া গ্রামে। একটি ব্রিজ ও পাকা রাস্তার অভাবে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। একটু বৃষ্টি হলেই চরম আকার ধারণ করে দুর্ভোগ। এই এলাকার সাথে আত্মীয়তা করতেও অনীহা, মেয়ে দিলেও অনেক পরিবার নিতে চায় না। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। কোনো মেয়ে দেখ পারে হেবার না কয় তোমার দেশের মেয়ে দিম না, গাড়ি যায় না উপাইলে। মেয়ের বিয়ে হয়েছে, তবুও শ্বশুরবাড়ি নিতে চায় না। শুধু একটি কারণ, ভালো রাস্তা নেই একটি ব্রিজ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের মানুষের এমনই বাস্তবতা। একটি রাস্তা যেন দুর্ভোগের প্রতীক। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। একটু বৃষ্টি হলে ডুবে যায় সড়ক, কোথাও কোথাও পানি জমে যেন পরিণত হয় খালে। এখন যাতায়াতে নৌকায় একমাত্র ভরসা। কাদা পানির সাথে লড়াই করে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। আমাদের স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এতে হাঁটা চলা করতে পারি না। আরে ছাত্রগুলো হান্না উড়বে এলে কইরা মরবার নইছাল। কাজ হইলে মাসে মেশা দিন নিবাস না, পুলার বিয়া করে পারি না। মেশা সুস্থ হইলে তারে সাইন বেঁধে নেওয়া হয়, দৌড়াদৌড়ি করে নেওয়া হয়। খুব পরিস্থিতি খারাপ। এই আমগো গ্রামের মতো এত মানে ব্যাকওয়ার্ড কোনো গ্রাম নাই। রাস্তাঘাট সব দিকেই সমস্যা ভাই।
জরুরি চিকিৎসা নিতে গিয়ে চরম বিপাকে পড়েন রোগীরা। সময় মতো হাসপাতালে পৌঁছানো হয়ে ওঠে অনিশ্চিত। ঝুঁকিপূর্ণ এই পথে ঘটে ছোট বড় দুর্ঘটনা। নেই কোনো যানবাহন, হাঁটা বা ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে নেই কোনো উদ্যোগ। বছরের পর বছর একই চিত্র। দুর্ঘটনা বাসা নাইলে আমরা চলাফেরা না কথা ব্রিজটা হইলে আমাকে শতগুণে ভালো। এখানে কোনো ব্রিজ হইতেছে না, দুইবার পাশ হয়ে যায় কেটে যাচ্ছে, তাও আমরা এই ব্রিজগুলো আমাদের আসতেছে না। ভোট দিতেছি, এখন ভোট দিয়ে পরে আর কোনো মূল্যায়ন হয় না, আর কি কুমার। জনসাধারণের দাবির প্রেক্ষিতে রাস্তাটির বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অনেকবার উপজেলায় এই 30 মিটার ব্রিজের জন্য আমরা কয়েকবার আবেদন করছি, কিন্তু হয়তো আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় না। জনদুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিডি প্রকৌশলী। প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। সামাজিক সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সবকিছুতেই পিছিয়ে পড়েছে চাঁদপাড়া গ্রাম। একটি ব্রিজ আর পাকা রাস্তা নির্মাণে বদলে দিতে পারে এই চিত্র। এখন শুধু বাস্তব উদ্যোগের অপেক্ষায় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নির্বাচনের আগে জাতিকে দেয়া ওয়াদা 1 মাসের মাথায় বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী বিশ্বে ইতিহাস গড়েছেন বলে জানিয়েছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জেহান্দার আলী মিয়া। মাদারীপুরের শিবচর পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজিত মাদারীপুর 2 আসনের সংসদ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সংসদ সদস্য বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নির্বাচনের আগে ঘোষণা করেন তারেক রহমান। নির্বাচনের 1 মাসের মধ্যেই তা বাস্তবায়ন দৃশ্যমান। আরও বলেন, কৃষকের জন্য 10,000 টাকার সুদ মওকুফ করেছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দিয়েছেন, মসজিদের ইমামদের সম্মানী ভাতাও দিয়েছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেহান্দির আলী মিয়া। বাজারে এসেছে সাতক্ষীরার আম। প্রথম ধাপে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে। মৌসুমের প্রথম দিনে বাজারে আমের সরবরাহ কম ছিল। ভালো ফলন হলেও বাজারে দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা। তবে খুশি আড়তদার ব্যবসায়ীরা। আমে ফরমালিন দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সাতক্ষীরা সদরের ফিংড়ি এলাকার একটি বাগান থেকে শুরু মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। প্রথম ধাপে গাছ থেকে ভাঙা হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। 15 মে বাজারে আসবে হিমসাগর, 27 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি জাতের আম। কৃষি বিভাগ বলছে এবার ফলন বাম্পার। কেউ যেন বাজার সিন্ডিকেট করতে না পারে, সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেয়ার দাবি চাষিদের। আমের ফলন ব্যাপক হয়েছে, খুব ভালো হয়েছে। বাজারে সিন্ডিকেট বেচাকেনা যদি আল্লাহর মধ্যে যদি কোনো আগাপিড়ি না হয়, তা দেখা যাচ্ছে আপনার 35 থেকে 40 লাখ টাকার বেচাকেনা ইনশাল্লাহ হবে। এই সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে আমি মনে করি যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশেষ করে রেললাইন এবং আম প্রক্রিয়াকরণ সেন্টার আমাদের সাতক্ষীরা খুব দ্রুত জরুরি। যে ধরনের বালাইনাশক স্প্রে করলে কৃষক উপকৃত হবে, সে ধরনের বালাইনাশক আমাদের কৃষকদের পরামর্শ দিই প্রয়োগ করার জন্য। মৌসুমের প্রথম দিন শহরের সুলতানপুর বাজারে আমের সরবরাহ ও ক্রেতা কিছুটা কম। গোবিন্দভোগ ও গোপালভোগ আকার ও প্রকারভেদে দাম ভিন্ন। পাইকারিতে মন প্রতি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2,000 থেকে 2,200 টাকা পর্যন্ত। আগের বছর বিক্রি করেছে সে আম 2800 টাকা মন, সে আম এই বছরে 1600 টাকা মন। 2500 টাকা বিক্রি হচ্ছে, 2600 টাকা বিক্রি হচ্ছে, 2000 টাকা বিক্রি হচ্ছে, 1800 টাকা বিক্রি হচ্ছে। মানে আম যেরকম ভালো সেরকম দাম। গোবিন্দভোগ আপনার 16 থেকে 2000-এর ভিতরে, আর গোপালভোগ বিক্রি হচ্ছে আপনার 14 থেকে 1800-এর ভিতরে। এবছর 70,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ব্যবসায়ীদের আমে ফরমালিন দেয়া থেকে বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে বোঝাতে হবে যে এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, কেমিক্যাল থেকে মুক্ত হতে হবে। না হলে সচেতন মানুষ যদি এই আম না খায়, কৃষক কিন্তু কোনোদিনই দাম পাবে না। আম
ব্যবসাকে ঘিরে যে কোনো অপতৎপরতা রোধে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। নির্দেশনা একটাই, বাজারজাত করতে হবে নিরাপদ বিষমুক্ত আম। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। আর এই ছিল আমার কাছে